দেখুন, বাড়ি ভাড়া দিতে আমার আপত্তি নেই, শুধু একটাই শর্ত, আমার বাড়িতে কখনো খিচুড়ি রান্না করা যাবে না। বাড়িওয়ালার লোকটার কথা শুনে বেজায় অবাক হলো সৌগত। বাড়ি ভাড়া নিতে গিয়ে এর আগেও অদ্ভুত সব শর্তের কথা শুনলেও এটা একদমই নতুন। কারণ জানতে চাইলে বাড়িওয়ালা হরিহর বাবু সরাসরি বললেন, অত শত বলা যাবে না, এই শর্ত মানতে না পারলে আমি বাড়ি ভাড়া দেব না। সৌগত তখন মরিয়া হয়েই বলল, আরে না না, এমনি জিজ্ঞেস করেছিলাম, আপনার শর্ত মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। আসলে বাড়িটা সৌগতর খুবই পছন্দ হয়েছিল। শহরের শেষ প্রান্তে নিরিবিলি পরিবেশে বাড়িখানা। বাড়ির সামনে লোহার গেটের উপরটা ছেয়ে আছে বাগান বিলাস গাছে। সেই গেট পেরিয়ে বাঁধানো পথ দিয়ে 10 পা হেঁটে গেলেই আধা পাকা ভবন। বাড়ির পিছনে অনেকখানি জায়গা জুড়ে আম, জাম, পেয়ারা আর লিচুর বাগান। সব মিলিয়ে কেমন একটা শান্তি শান্তি ভাব। এতদিন বাড়িওয়ালা হরিহর বাবু নিজেই থাকতেন এখানে, এখন বয়স হয়ে যাওয়ায় ছেলেদের সাথে বড় শহরে গিয়ে থাকবেন, তাই বাড়িটা ভাড়া দিয়ে যাচ্ছেন। সৌগত এই শহরে নতুন বদলি হয়ে এসে থাকার জন্য একটি বাড়ি খুঁজছিলেন। এক সহকর্মীর কাছ থেকে খবর পেয়ে বাড়িখানা দেখতে এসে বেটে বলে মিলে গেল। কথাবার্তা পাকা করে 1 মাসের ভাড়া অগ্রিম দিয়ে পরের রবিবারে সেই বাড়িতে উঠে এলো সৌগত। হরিহর বাবু বলে গেলেন, প্রতি মাসে ভাড়াটা তার অ্যাকাউন্টে দিয়ে দিলেই হবে, আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট হলে ফোনে জানালেই তিনি লোক পাঠিয়ে সমাধানের ব্যবস্থা করে দেবেন। নতুন বাড়িতে উঠে কিছুদিন বেশ নির্ঝঞ্ঝাট ভাবেই কেটে গেল। সৌগত একা মানুষ, বিয়ে থা করেনি, দিনের বেশিরভাগ সময়ই তার অফিসেই কাটে। তারপর সন্ধ্যায় ক্লাবে গিয়ে আড্ডা দিয়ে তাস খেলে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা বেজে যায়। রাতের খাওয়াটাও সে বেশিরভাগ দিন ক্লাবেই সেরে আসে, আর ছুটির দিনগুলো তার কাটে বেলা পর্যন্ত ঘুমিয়ে আর বাড়ি পিছে বাগান ঘুরে। এই বাগানে ঘুরতে গিয়েই একদিন একটা ব্যাপার ঘটলো। বাগানের শেষ দিকে পাঁচিল ঘেঁষে বেড়ে ওঠা ঝোপঝাড়ের মধ্য থেকে একটা করুণ মিউ মিউ কান্না শুনে কাছে গিয়ে সৌগত দেখলো ঝোপের ভিতর একটা বিড়ালের বাচ্চা পড়ে আছে। বাচ্চাটার গায়ের রং মিশমিশে কালো, ক্ষুধার জ্বালায় তার বুকের পাঁজর বেরিয়ে গেছে। বিড়ালটা এখানে কিভাবে এলো সেটা ভেবে না পেলেও বাচ্চাটাকে দেখে মায়া হলো তার। সৌগত নিজেও অনাথ, ছোটবেলা থেকেই বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে বড় হয়েছে। বিড়াল ছানাটার সাথে খুব সহজেই তাই নিজের মিল খুঁজে পেল সে। সেদিন ছানাটাকে ঝোপের থেকে তুলে নিয়ে এসেছিল সৌগত, তাই থেকে তার সাথেই আছে ছানাটা। একটু বড় হলে সৌগত তার নাম রেখেছে রুক্সিনী। খুব চুপচাপ শান্ত স্বভাবের বিড়াল রুক্সিনী সারাদিন আপন মনে বাগান জুড়ে খেলা করে, আর সৌগত যখন বাড়িতে থাকে তখন সারাটা সময় তার পায়ে পায়ে ঘুরে বেড়ায়। মাস চারেক পরের এক রবিবার, সেদিন সকাল থেকে বাড়িতেই ছিল সৌগত। বাড়িতে না থেকেও উপায় নেই, নিম্নচাপের দরুন দিন দুয়েক ধরে টানা বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড়ো হাওয়া। ক্লাবের সদস্যরা এই বৃষ্টিতে যে যার মতো নিজ নিজ বাড়িতে বর্ষা বিলাস করে দিন কাটাচ্ছে। করার মতো কোনো কাজও ছিল না সৌগতর, তাই সারাদিন ঘরের ভিতর শুয়ে বসে কাটালো সে। তারপর বিরক্ত হয়ে সন্ধ্যাবেলা ঠিক করলো রাতের বেলা নিজেই কিছু একটা রান্না করবে। বাইরে যে আবহাওয়া, তাতে খিচুড়ি ছাড়া অন্য কিছু হলে ঠিক জমবে না, কিন্তু হরিহর বাবু স্পষ্টভাবে মানা করে গিয়েছিলেন এ ব্যাপারে। অনেক ভেবে সৌগত নিজেকে বোঝালো, আর নিয়ম তো তৈরি হয় ভাঙার জন্য, আর তাছাড়া এমন বৃষ্টির দিনে একটু খিচুড়ি বেগুন ভাজা খাওয়ার জন্য যার মন না কাঁদে তাকে কি ঠিক বাঙালি বলা যায়? সৌগতর পায়ের কাছে গুটিসুটি হয়ে শুয়েছিল রুক্সিনী। তার দিকে চেয়ে সৌগত জিজ্ঞেস করলো, কি বলিস, আজকে খিচুড়ি হবে নাকি? রুক্সিনী কি বুঝলো কে জানে, সে বলল মিয়াও। সেটাকেও রুক্সিনীর সম্মতি ধরে নিয়ে, বেশ তাহলে তাই হোক বলে খিচুড়ি রান্নার আয়োজনে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। রাঁধুনি হিসেবে সৌগতর বেশ সুনাম আছে। ব্যাচেলর মানুষ, তাই মাঝে মধ্যেই নিজে রান্না করে খেতে হয়। সেই করে করে রান্নার হাত তার ভালোই পেকেছে।
সন্ধ্যাবেলা অনেকক্ষণ বিদ্যুৎ ছিল না, তাই পেঁয়াজ রসুন আদা কেটে চাল ডাল ধুয়ে নিয়ে খিচুড়ি রান্না শুরু করতে করতে রাত 8টা বেজে গেল। হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আর মশলা কষিয়ে চাল ডাল ছেড়ে নাড়া দিতেই একটা মন বেকুল করা সুগন্ধ ছড়িয়ে পড়ল বাতাসে। বাইরে তখন ঝমঝম বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। রান্নাঘরের খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাস এসে চুলার আগুন নিভিয়ে দিচ্ছিল। তাই সৌগত হাত বাড়িয়ে জানালাটা টেনে দিতে গেলে আর সেই সময়ে বিদ্যুৎ চমকের আলোতে তার চোখে পড়ল বাইরের বাগানে বুড়ো আম গাছটার নিচে। সাথে সাথেই নিজের জায়গায় স্থির হয়ে গেল সে। একটা কালো ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে আছে গাছটার নিচে। আবার বিদ্যুৎ চমকাতেই সেই ছায়ামূর্তিকে আর দেখা গেল না। সৌগতের মনের ভিতর একটা অস্বস্তি বোধ হতে লাগলো। এই বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়ি নেই, তার উপরে এমন ঝড় বৃষ্টির রাত। এমন রাতে চোর ডাকাত পড়া অস্বাভাবিক নয়। রান্নাটা চুলায় রেখে পিছনের বারান্দায় গিয়ে দাঁড়ালো সে। বারান্দা থেকে বাগানের অনেকটা অংশ দেখা যায়। অন্ধকারের ভিতর সেদিকে চেয়ে সৌগতের মনে হলো প্রতিটা গাছের নিচেই যেন একটা করে ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আর একটু হলেই ভয় চিৎকার করে উঠতে যাচ্ছিল সৌগতর। কিন্তু এমন সময় আকাশে বড় করে বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথে সেই ছায়ামূর্তিগুলো নিমেষে অদৃশ্য হয়ে গেল। ব্যাপারটা বুঝতে পেরে নিজের মনেই হেসে উঠল সৌগত। আসলে গাছের নিচে অন্ধকার জমাট হয়ে অমন দেখাচ্ছে, আর তাই তো বিদ্যুৎ চমকালে আবার নেই হয়ে যাচ্ছে। সেটাকে মানুষ বলে মনে করে হয়তো ভয় পেয়েছে সে। রান্নাঘরে ফিরে এসে ডিম আর বেগুন ভাজা করতে ব্যস্ত হয়ে পড়ল সৌগত। ভাজা শেষ হতে হতে খিচুড়িও হয়ে গেল। এবারে আয়েশ করে খাবার পালা। কিন্তু সবকিছু গুছিয়ে নিয়ে খাবার টেবিলে এসে সৌগত খেয়াল করলো রুক্মিণীকে কোথাও দেখা যাচ্ছে না। একা একা খেতে ইচ্ছে হলো না, তাই টেবিল ছেড়ে উঠে রুক্মিণীকে খুঁজতে গেল সে। এরই মধ্যে বাইরে বৃষ্টির বেগ যেন আরো বেড়ে গেছে। ঘরের বন্ধ জানালায় বাধা পেয়ে শশ শব্দ করছে ঝড়ো বাতাস। রুক্মিণীকে খুঁজে পাওয়া গেল সবার ঘরে। বিছানার উপর কাঁথার নিচে জড়সড় হয়ে আছে সে। সৌগত তাকে ডেকে বলল, আয় রুক্মিণী, খাবার হয়ে গেছে। রুক্মিণী কিন্তু উঠল না, বরং গলার লম ফুলিয়ে কাঁথার আরো ভিতরে ঢুকে গেল। বিড়ালেরা একটু শীত কাতুরে হয় সেটা সৌগতর জানা ছিল, কিন্তু রুক্মিণীর আজকের আচরণটা কেমন অস্বাভাবিক মনে হলো তার কাছে। মনে হলো রুক্মিণী যে জড়সড় হয়ে আছে সেটা ঠিক শীতের কারণও নয়, বরং কেমন একটা ভয়ের ভাব যেন ফুটে উঠেছে তার সবুজাভ দুই চোখে। সৌগতর খুব খিদে পেয়েছিল, তাই আরো বার দুয়েক ডাকাডাকি করেও রুক্মিণী সাড়া না পেয়ে খাবার টেবিলে ফিরে গিয়ে বসে পাত পেরে বসলো সে। গরম খিচুড়ি, ডিম আর বেগুন ভাজার সুবাসে ভরে উঠল পুরো ঘরটা। বেগুন ভাজা দিয়ে খানিকটা খিচুড়ি মেখে নিয়ে সবেমাত্র মুখে দিয়েছে সৌগত, এমন সময় আচমকা বিদ্যুৎ চলে গিয়ে ঘরটা অন্ধকার হয়ে গেল। এমন অবস্থার জন্য সৌগত আগে থেকেই প্রস্তুত ছিল। এমন ঝড় বৃষ্টির মধ্যে বিদ্যুৎ চলে যাওয়া অস্বাভাবিক নয়, বরং এতক্ষণ যে বিদ্যুৎ ছিল সেটাই আশ্চর্য। একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটের মোবাইলটা বের করে টর্চ জ্বালালো সৌগত, আর সাথে সাথেই চমকে উঠে চেয়ার সহ উল্টে পড়ল। এ কি দেখছে সে? এরা কারা? নিজের চোখে বিশ্বাস হতে চাইল না সৌগতর। জনা দশে কালো লিকলিকে ছায়ামূর্তি ঘিরে দাঁড়িয়েছে টেবিলের চারপাশে। দেখতে মানুষের মতো হলেও তাদের জীর্ণ শরীরে হাড় গোনা যায়। বুকের চামড়া ঠেলে বেরিয়ে আছে পাঁজরের হাড়। কারো কারো গায়ে চামড়াও নেই, তার বদলে বেরিয়ে আছে সাদা সাদা হাড়ের শাড়ি। অক্ষি কঠোরের অতল গভীরতা হতে সেই প্রেতমূর্তিগুলো জ্বলন্ত ক্ষুধার্ত চোখে চেয়ে আছে টেবিলের উপরে রাখা খিচুড়ির হাড়ির দিকে। সৌগতের আতঙ্কিত চোখের সামনে সেই ছায়ামূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়ল হাড়ির উপরে। তারপর ঘরের ভিতর যে নরক কাণ্ড সৃষ্টি হলো তা বর্ণনার ভাষা জানা নেই সৌগতর। হাড়ির এই যত সামান্য খিচুড়ি নিয়ে টানাটানি, হাড়ে হাড়ে গুঁতো লাগার খটখট শব্দ,
আর প্রেতদের চিৎকার কানে তালা লেগে যাওয়ার উপক্রম হলো। হাড়ির খিচুড়ি নিঃশেষ হয়ে যেতেই মূর্তিগুলোর দৃষ্টি পড়ল সৌগতের উপর। মুখ দিতে যাওয়া এক মুঠো খিচুড়ি ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সৌগত শরীর জুড়ে। সেই খিচুড়ির লোভে মূর্তিগুলো এবার পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করলো তার দিকে। মূর্তিগুলোর অস্থিসার শরীর আর ধিকি ধিকি জ্বলতে থাকা চোখের দিকে চেয়ে আতঙ্কে দম বন্ধ হয়ে আসতে চাইল তার। এক্ষুনি হয়তো ক্ষুধার্ত সেই মূর্তিগুলো একযোগে ঝাঁপিয়ে পড়বে তার উপর, আর তারপর খুবলে খুবলে খাবে তার দেহটা। ভয়ে চোখ বন্ধ করে শেষ সময়ের জন্য প্রস্তুত হলো সৌগত। ঠিক এমন সময় একটা কুচকুচে কালো মাংসপিণ্ড যেন অন্ধকারের মধ্য থেকে ছুটে এসে লাফিয়ে পড়লো তার আর প্রেত মূর্তিগুলোর মাঝে। আচমকা বাধা পেয়ে থমকে দাঁড়ালো মূর্তিগুলো। ওদিকে প্রচন্ড আক্রোশে গলার লোম ফুলিয়ে সেই কালো পিণ্ডটা ডেকে উঠল, একদিন যে অসহায় বাচ্চাটাকে ঝোপের ভিতর থেকে কুড়িয়ে এনেছিল সৌগত, আজ সেই এসে আগলে দাঁড়ালো তাকে। রাগে গড়গড় করতে করতে সাদা দাঁত আর নখ বের করে প্রেত মূর্তিগুলোর দিকে ঝাঁপিয়ে পড়ল রুক্মিণী। রুক্মিণী রুদ্র মূর্তি দেখে বিকট চিৎকার করে একে একে ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেল সেই মূর্তিগুলো। আর সেই সাথে প্রচন্ড মানসিক উত্তেজনার অবসান হতেই জ্ঞান হারালো সৌগত। এইভাবে কতক্ষণ পার হয়েছিল তা মনে নেই সৌগতর। জ্ঞান ফিরলে সে দেখলো বাইরে ঝড় থেমে গেছে, বিদ্যুৎও চলে এসেছে, আর রুক্মিণী তখনও একই রকম ভাবে দাঁড়িয়ে আছে তার গা ঘেঁষে। বাকি রাতটুকু শেষ হয়ে যে ভোরের আলো ফুটতেই হরিহর বাবুকে ফোন করে ঘটনাটা জানালো সৌগত। সব শুনে হরিহর বাবু বললেন, আপনি যখন সব জেনেই গেছেন তখন আর লুকিয়ে লাভ নেই। আসল ব্যাপারটা আমরা নিজেরাও ঠিক জানি না, তবে শুনেছি লোকালয় হবার আগে ওখানে এক সময় একটা গ্রাম ছিল। অনেক বছর আগে এক দুর্ভিক্ষের সময় সেই গ্রামের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মারা যায়। তাদেরই অতৃপ্ত আত্মা এখনো মাঝে মধ্যে ফিরে আসে এই বাড়িতে। আর কোনো এক অদ্ভুত কারণে এই ব্যাপারটা হয় শুধু খিচুড়ি রান্না করলে। তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনাকে খিচুড়ি রান্না না করার শর্ত দিয়েছিলাম। আপনি সেটা মানলে এই বিপদ হতো না। যাই হোক, আপনি বাড়ি ছেড়ে দিতে চাইলে আমাকে বলবেন। আচ্ছা বলে ফোনটা রেখে দিল সৌগত। তবে মনে মনে সে ঠিক করলো বাড়ি না ছেড়ে তার চেয়ে বরং এক হাঁড়ি খিচুড়ি রান্না করে একদিন বাগানে গিয়ে দিয়ে আসবে। তাতে যদি অভুক্ত আত্মাগুলো শান্তি হয়, আর রুক্মিণী যতদিন আছে ততদিন ভূতের ভয় তার না পেলেও চলবে। প্রাচীন মিশরীয়রা বিড়ালকে দেবতা গায়নে পুজো দিত। তাদের বিশ্বাস ছিল মৃত জগতের পাহারাদার হলো বিড়াল দেবতা বাসুদেব। সে কথাটা যে একদম ভুল নয় সেটা তো সৌগত কাল রাতে নিজের চোখেই দেখেছে। রুক্মিণী এতক্ষণ পাশেই বসেছিল। এবার তাকে কোলে তুলে নিয়ে সৌগত জিজ্ঞেস করলো, কিরে তুই কি বাসুদেব এর চেলা নাকি? রুক্মিণী বলল,